হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমি ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, শিশু মনস্তত্ত্ব প্যাডাগজি থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের নিয়ে আলোচনা করব। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। দেখো, প্র্যাকটিস সেট 5। ওকে, আজকের প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। এর আগে 4টে প্র্যাকটিস সেট শিশু মনস্তত্ত্ব ও প্যাডাগজি থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে সিটেট সহ কিছু প্রশ্ন রয়েছে। অবশ্যই করে আজকের কিন্তু প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই তোমাদেরকে বলছি, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, এবং তোমরা আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা অবশ্যই করে মিস করে যাবে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে কিন্তু প্রেস করে রাখবে। ওকে, এবং দেখো, তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারো। তোমরা কিন্তু অবশ্যই করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে। এবং যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই করে তোমরা একটু লাইক করে দিও সুন্দর হাত দিয়ে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ওকে, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তাই তোমাদের বলছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই না দেখে যাবে না। এবং সমস্ত বিষয়গুলো ডিটেলসে আলোচনা করব, কনসেপ্ট পুরো ক্লিয়ার করে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো কি কি প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অবশ্যই করে আশা করছি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তো চলো দেখে নিই কি কি প্রশ্নগুলো রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো বলেছে নিচের কোনটি লরেন্স কোলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের একটি পর্যায়। দেখো, লরেন্স কোলবার্গ দ্বারা প্রস্তাবিত একটি নৈতিক বিকাশের পর্যায়, দেখো বলছে লেটেন্সি স্টেজ, সোশ্যাল কন্ট্যাক্ট, ওরিয়েন্টেশন, কংক্রিট অপারেশনাল স্টেজ। ওকে, তারপরে দেখো ইন্ডাস্ট্রি বনাম ইনফিরিয়রিটি স্টেজ। এবার দেখো, লরেন্স কোলবার্গ কিন্তু তার 6টা পর্যায় কিন্তু তিনি আলোচনা করেছিলেন। তার নৈতিক বিকাশের ক্ষেত্রে 6টা পর্যায়ের কথা বলেছিলেন। ওকে, দেখো তার মধ্যে কি কি ছিল অবশ্যই করে আমরা একটু দেখে নেব, তার মধ্যে কি কি ছিল। কিন্তু তারপরে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা করবো। দেখো কি কি ছিল আমরা একটু দেখে নিই। দেখো, ডিটেলসে আমি কিন্তু এখানে দিয়েছি। দেখো, লরেন্স কোলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি, দেখো একটা আমি স্টেজ পরপর ধাপ অনুযায়ী সাজিয়ে দিয়েছি। একটা দেখো, বাধ্যতা এবং শাস্তি অভিযোজন। দেখো এখানে কি বলছে, পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স ওরিয়েন্টেশন। পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স ওরিয়েন্টেশন। প্রথম স্তরটা কি ছিল, পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স ওরিয়েন্টেশন, অর্থাৎ বাধ্যতা এবং শাস্তি অভিযোজন। দেখো আমি কিভাবে শাস্তিকে এড়াতে পারি, এটা হচ্ছে গিয়ে নৈতিক বিকাশের তার প্রথম পর্যায়ে ছিল। তারপরে দেখো স্বস্বার্থ অভিযোজন, অর্থাৎ দেখো স্টেজ 2তে কি বলেছে, দেখো ইনস্ট্রুমেন্টাল রিলেটিভিস্ট ওরিয়েন্টেশন, অর্থাৎ তার নিজের যে এতে আমার জন্য কি আছে, তার নিজের সুবিধার জন্য অর্থ প্রদান। ওকে, তারপর দেখো 3 নম্বরে কি বলছে, দেখো গুড বয় অ্যান্ড নাইস গার্ল। ওকে, গুড বয় এবং নাইস গার্ল, ডু ইট ফর মি। এখানে দেখো অর্থাৎ আন্তঃব্যক্তিত্ব চুক্তি সামঞ্জস্য। ওকে, আন্তঃব্যক্তিত্ব চুক্তি সামঞ্জস্য, সামাজিক রীতিনীতি, ভালো ছেলে ভালো মেয়ের মনোভাব। এটা হচ্ছে কি স্টেজ 3তে। এবং স্টেজ 4-এ কি আছে, দেখো স্টেজ 4-এ কর্তৃপক্ষ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার অভিযোজন। দেখো এখানে বলছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, অর্থাৎ আইন শৃঙ্খলার নৈতিকতা, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন স্টেজ 4-এ। ওকে, তারপরে দেখো স্টেজ 5-এ কি আছে, সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন। দেখো আমরা ওখানে দেখছিলাম সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন। দেখো সামাজিক চুক্তি অভিযোজন, সামাজিক চুক্তি অভিযোজন। তারপরে দেখো আর একটা কি আছে, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালস, অর্থাৎ সার্বজনীন নৈতিক নীতি। এই হচ্ছে 6টা নীতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওখানে যে প্রশ্নটি দিয়েছি, সেই প্রশ্নটা আমরা এবার দেখে নেব। তো আবার আমরা একবার নৈতিক বিকাশের 6টা যে পর্যায় রয়েছে দেখিনি। দেখো একবার পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল রিলেটিভিস্ট ওরিয়েন্টেশন, তারপর দেখো গুড বয় নাইস গার্ল, অর্থাৎ ডু ইট ফর মি, আমার জন্য ভালো ছেলে ভালো মেয়ে। তারপরে দেখো স্টেজ 4 ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, অর্থাৎ আইন শৃঙ্খলা নৈতিকতা। তারপরে দেখো বলছে সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন, অর্থাৎ সামাজিক চুক্তি অভিযোজন। তারপরে দেখো ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালস, অর্থাৎ সার্বজনীন নৈতিক নীতি। এই যে 6টা স্টেজ, এই 6টা স্টেজের মধ্যে লরেন্স কোলবার্গ বলেছেন একটা শিশু এই 6টা স্টেজের মধ্যে দিয়ে কিন্তু পার হয়। ওকে, এবার দেখো
তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা কি দিতে পারি এখানে দেখে নাও। দেখো নিচের কোনটি লরেন্স কোলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের একটি পর্যায়? দেখো লেটেন্সি স্টেজ, সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন, একদম আমরা দেখলাম। দেখো সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন আমরা এখানে কিন্তু দেখলাম যে একটা লরেন্স কোলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের একটা পর্যায়। তারপরে দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ, অবশ্যই কিন্তু এটা আমরা সামাজিক বিকাশের ক্ষেত্রে আমরা দেখেছি, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর কি বলেছে, নিচের কোন তাত্ত্বিক শিশুদের সক্রিয় জ্ঞানের সন্ধানকারী হিসেবে দেখার সময়, অর্থাৎ নিচের কোন তাত্ত্বিক শিশুদের সক্রিয় জ্ঞানের সন্ধানকারী হিসেবে দেখার সময় তাদের উপর সামাজিক ও সাংস্কৃতিক বিষয়বস্তুর প্রভাবের উপর জোর দিয়েছিলেন? কোন তাত্ত্বিক শিশুদের সক্রিয় জ্ঞানের সন্ধানকারী হিসেবে দেখার সময় তাদের উপর সামাজিক ও সাংস্কৃতিক, অবশ্যই করে দেখো জন বি ওয়াটসন, লেভ ভাইগটস্কি, জিন পিয়াজে, লরেন্স কোলবার্গ। যখন সামাজিক ও সাংস্কৃতিক বিষয়বস্তুর উপর প্রভাব জোর দিয়েছিলেন বলবে, অবশ্যই করে তখন মাথায় রাখতে হবে যে লেভ ভাইগটস্কি। ওকে, আমরা একটু আগে বললাম যে সামাজিকের যে ওপর যে গুরুত্ব দিয়েছিলেন কে, লেভ ভাইগটস্কি। চলো নেক্সট 3 নম্বর কি বলেছে দেখো, শিক্ষা মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান। কথাটি কে বলেছেন? শিক্ষা মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান। ওকে, দেখো ম্যাকডুগ্যাল, ওয়াটসন, রুসো না পেটসালসি। এবারে দেখো শিক্ষা মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান, এটা কিন্তু বলেছিল কে? ম্যাকডুগাল। ওকে, ম্যাকডুগাল বলেছিলেন যে শিক্ষা মনোবিদ্যা হচ্ছে কি? আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান। দেখো এইরকম যে সকল বিভিন্ন দার্শনিক তাদের যে তত্ত্বগুলো দিয়েছে, তাদের যে কোটেশনগুলো দিয়েছে, তাদের যে উক্তিগুলো দিয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট বলছে একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। দেখো কোনটি গুরুত্বপূর্ণ? বই থেকে লেখা উত্তরগুলির উপর জোর দেওয়া, দলগত কার্যকলাপের পরিবর্তে পৃথক শিক্ষার উপর মনোযোগ দেওয়া, শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করার কারণে সৃষ্ট ব্যাঘাত এড়ানো, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা। দেখো প্রশ্নের উত্তর যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রথমে দেখো বই থেকে লেখা উত্তরগুলির উপর জোর দেওয়া, কোন রকম ভাবে কিন্তু একজন ভালো শিক্ষক হতে গেলে যে বইয়ের যে লেখাগুলো আছে তার উত্তরগুলোর উপর জোর দিতে হবে এরকম কোনো কিন্তু বিষয় নয়। ওকে, তারপরে দেখো দলগত কার্যকলাপের পরিবর্তে পৃথক শিক্ষার উপর মনোযোগ দেওয়া। দেখো দলগত কার্যকলাপ অর্থাৎ পিয়ার লার্নিংটা, গ্রুপ অ্যাক্টিভিটি সব থেকে একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা কার্যকরী শিক্ষক হওয়ার জন্য তাদেরকে করানোর জন্য একটা গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ পিয়ার অ্যাক্টিভিটি, দলগত কার্যকলাপ, সেটা কিন্তু অবশ্যই করে দরকার। কিন্তু এখানে উপরে বলেছে পৃথক শিক্ষার উপর মনোযোগ দেবে, তাহলে এটা কিন্তু কোনোভাবেই নয়। তারপরে দেখো শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করার কারণে বিশিষ্ট ব্যাঘাত এড়ানো, শিক্ষার্থীরা প্রশ্ন করবে, অবশ্যই তাদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে, তবে তো আপনি ভালো একজন শিক্ষক হবেন। তাহলে এখানে যে শিশুরা প্রশ্ন করছে বলে তাদেরকে চুপ করে দেবেন না, এরকম কিন্তু কিছু করা যাবে না। ওকে, তাহলে এটা কিন্তু এখানে হবে না। এবার হচ্ছে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা। দেখো অবশ্যই কিন্তু একজন বা কার্যকরী শিক্ষক হওয়ার জন্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে হবে, শিক্ষার্থীদের সঙ্গে প্রত্যেকে মোটিভেট করতে হবে, তাদের বুঝতে হবে, তাদেরকে তারা কি বলতে চাচ্ছে শুনতে হবে সেগুলো, এবং তাদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল? দেখো ডিটা। ওকে, চলো পরেরটা দেখো 5 নম্বর কি বলেছে, ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়। ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়। কি পরিমাপ করা হয়? দেখো অন্ধত্ব, বধিরতা, ওজন, বয়স। ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় কি? দেখো অন্ধত্ব, বধিরতা, ওজন না বয়স। দেখো অবশ্যই করে কিন্তু বধিরতা মাপ হয় কি? ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলেছে দেখো, নিচের কোনটি প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা নয়? দেখো প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা নয় বলেছে। ওকে, দেখো অপরিবর্তনীয়তা, মনোনিবেশ করার প্রবণতা, প্রতীকী চিন্তার বিকাশ, অহংকেন্দ্রিকতা। দেখো আমরা প্রথমে দেখব কোনগুলো প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা। ওকে, তারপরে কিন্তু আমরা সঠিক উত্তরটি পেয়ে যাবো। দেখো যখন নেগেটিভ প্রশ্ন বলবে অবশ্যই তখন আমরা কি, তখন
একটা এলিমিনেশন প্রসেসটা আমরা কিন্তু বুঝে নেব। দেখো প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা নয় বলেছে, সীমাবদ্ধ কোনটা? দেখো 6 নম্বর প্রশ্ন যে বলেছে সীমাবদ্ধ, অর্থাৎ দেখো অপরিবর্তনীয়তা, প্রি অপারেশনাল চিন্তার ক্ষেত্রে কিন্তু অপরিবর্তনীয়তা কিন্তু সীমাবদ্ধ থাকে। অবশ্যই কিন্তু প্রি অপারেশনাল চিন্তার ক্ষেত্রে এটা পরিবর্তনশীল, অপরিবর্তন নয়। ওকে, তারপরে বলছে মনোনিবেশ করার প্রবণতা আর প্রতীকী চিন্তার বিকাশ, অহংকেন্দ্রিকতা। দেখো অহংকেন্দ্রিকতাটা কিন্তু এখানে সীমাবদ্ধ থাকে। ওকে, যেহেতু সীমাবদ্ধতা নয় বলেছে, এই যে মনোনিবেশ করার প্রবণতা, এই মনোনিবেশ করার প্রবণতা কখনো সীমাবদ্ধ থাকে না। ওকে, দেখো অপরিবর্তনীয়তা সীমাবদ্ধ থাকতে পারে, প্রতীকী চিন্তার বিকাশ সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু মনোনিবেশ করার যে প্রবণতা, অর্থাৎ এই প্রি অপারেশনাল চিন্তার ক্ষেত্রে শিশুরা কোনো একটা জায়গায় কিন্তু স্থিরভাবে মনোভাব রাখতে পারে না, অবশ্যই করে কিন্তু তারা বিভিন্ন দিকে তারা মনোনিবেশ করতে পারে। এক্ষেত্রে কোনো রকম ভাবে কিন্তু মনোনিবেশ করার সীমাবদ্ধতা থাকে না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি মনোনিবেশ করার প্রবণতা। ওকে, নেক্সট বলেছে শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। দেখো শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি, একথা কে বলেছেন? বাকিংহাম, এডওয়ার্ড, স্টার্ন না কেলভিন? শিখনের ক্ষমতায় হলে বুদ্ধি বলেছে কে? এডওয়ার্ড। ওকে, এডওয়ার্ড বলেছেন যে শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। নেক্সট দেখো পরেরটা বলেছে 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পরিস্থিতির মধ্যে কোনটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ? নিম্নলিখিত পরিস্থিতির মধ্যে কোনটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ? দেখো একটি ক্লাস যেখানে শিক্ষক নির্দেশ দেন ছাত্রদের নোট মুখস্থ করতে বলা হয়, একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তক একটি সম্পদ যা শিক্ষক উল্লেখ করেন, একটি ক্লাস যেখানে ছাত্ররা দলবদ্ধভাবে বসে থাকে, শিক্ষক প্রতিটি গ্রুপে পালা করে যায়, একটি ক্লাস যেখানে ছাত্রদের আচরণ হয় পুরস্কার এবং শাস্তি দ্বারা শাসিত, শিক্ষক তাদের দিতে হবে। দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার বা শ্রেণীকক্ষে সবসময়কে শিশুদেরকে কিন্তু অবশ্যই করে গুরুত্ব দিতে হবে। তাদের অ্যাক্টিভিটি, তাদের মধ্যে যে পিয়ার লার্নিং, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে। শিশুদেরকে অগ্রাধিকার দিতে হবে, তারা নিজের মতন করে সেখানে শিখতে পারবে। ওকে, দেখো একটা ক্লাস যেখানে শিক্ষক নির্দেশ দেন নোট মুখস্থ করতে বলার ক্ষেত্রে এখানে কিন্তু কোনোরকমভাবে তাদের শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ তৈরি হয় না। একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তক একটা সম্পদ শিক্ষক উল্লেখ করে দেবেন না। একটি ক্লাস যেখানে ছাত্ররা দলবদ্ধ হয়ে বসে থাকে, শিক্ষক প্রতিটি গ্রুপে পালা করে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আর ক্লাস যেখানে ছাত্র আচরণ পুরস্কার ও শাস্তি দ্বারা শাসিত হয়। দেখো যখন শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ হবে তখন কিন্তু সেখানে কোনো রকম ভাবে শাস্তি দ্বারা শাসিত শিক্ষক এরকম কিছু থাকবে না, সেখানে হচ্ছে কি একটা মুক্ত শৃঙ্খলা থাকবে। আর শিশু বা শিক্ষার্থীরা তারা কিন্তু নিজের মতন করে শৃঙ্খলিত হবে, শিশুদেরকে সমস্ত বোধ বুদ্ধি এবং তাদের যে চাহিদা সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে। এখানে দেখো এই যে অপশনটা রয়েছে, একটি ক্লাস যেখানে ছাত্ররা দলবদ্ধ হয়ে বসে থাকে এবং প্রতিটি গ্রুপে পালা করে শিক্ষক যায়, এটাই হচ্ছে সব থেকে এখানে আমি মনে করছি যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে পারে। কারণ দেখো এখানে একটা পিয়ার লার্নিং এর জায়গা থাকে, যেখানে শিক্ষক তারা নিজেরা আলোচনা করে দলবদ্ধভাবে এবং শিক্ষক সেখানে প্রতিটাকে পালা করে যায় এবং তারা তাদেরকে সহযোগিতা করে। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে? বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য। বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য কোনটি? সেমি মোটর স্তর, সেন্সরি মোটর স্তর, ফর্মাল অপারেশনাল স্তর, প্রি অপারেশনাল স্তর, কংক্রিট অপারেশনাল স্তর। ওকে, দেখো এই যে চারটে স্তর, এই চারটে স্তরের মধ্যে কোনটা বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হতে পারে? দেখো ভাইগটস্কি যে চারটে স্তরের কথা বলেছিলেন, সেন্সরি মোটর স্তর, ফর্মাল প্রি অপারেশনাল স্তর, কংক্রিট অপারেশনাল স্তর, একটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্তর। দেখো বিমূর্ত চিন্তা কোন স্তরে আমরা মানে শিশুরা করে থাকে? দেখো বিমূর্ত চিন্তা কিন্তু অবশ্যই যে ফর্মাল অপারেশনাল স্তরে কিন্তু একটা বৈশিষ্ট্য। ওকে, চলো নেক্সট দেখো এনসিএফ 2005 অনুসারে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কারণ এগুলি। দেখো ভুলগুলো গুরুত্বপূর্ণ, তার কারণ কি? দেখো সিটের 2015 এসেছিল প্রশ্নটি। দেখো ছাত্রদের পাস ফেলের গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার। দেখো অবশ্যই ভুল ত্রুটি হলে তার মধ্যে আমরা
কিন্তু ছাত্রদের পাস ফেল করার জন্য করতে পারি, এটা হতে পারে। একটি উপায় প্রদান করি যেখানে শিক্ষকদের বকাঝকা, বাচ্চাদের বকাঝকা করা যায়, এটা বকাঝকা করার কোনো বিষয় নয়। শিশুদের চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে সাহায্য করা, কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য জায়গা দিন। দেখো এইগুলো কিন্তু একদম খেলো, যে উত্তরগুলো অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি, কিছু বাচ্চাকে সরিয়ে দিতে হবে জায়গা দেওয়ার জন্য, এটা কোনো ব্যাপার নয়। এবার দেখো এবার যে দুটো যে অপশান, দেখো এই যে পাস ফেল এবং গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর দেখো শিশুদের চিন্তাভাবনা অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে সহযোগী করে। অবশ্যই দেখো এই যে শিশুদের চিন্তাভাবনার যে অন্তর্দৃষ্টি করে সমস্যার সমাধান করতে সাহায্য করে, অবশ্যই ভুলগুলির মধ্যে দিয়ে শিশুরা যে তাদের চিন্তাভাবনা কি, তারা কি লিখেছে, তাদের চিন্তাভাবনার একটা কিন্তু অন্তর্দৃষ্টি আমরা খুঁজে পেতে পারি তাদের এই ভুলের মধ্যে দিয়ে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কি, দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে সিটটা। চলো নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা নয়। দেখো নিচের কোনটি প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা, দেখো এই প্রশ্নটা অবশ্যই করে কিন্তু একটু আগে আমরা আলোচনা করলাম, অবশ্যই সেটা হয়ে যাবে কি মনোনিবেশ করার প্রবণতা। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি উপকরণ নয়। নিচের কোনটি ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি উপকরণ নয়। দেখো সাবমেটিভ আর ফরমেটিভ, আমরা এই দুটো অ্যাসেসমেন্ট করে থাকি, সাবমেটিভ আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবারে দেখো সাবমেটিভ অ্যাসেসমেন্ট আমরা কখন করি বা কাকে বলে, আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট কাকে বলে, সেই দুটো আমরা একটু দেখে নেব। দেখো আচ্ছা এখানে কি কি বলছে, দেখো কুইজ ও খেলা, অ্যাসাইনমেন্ট, টার্ম টেস্ট, মৌখিক। দেখো ফরমেটিভ অ্যাসেসমেন্ট সাময়িক সময়ের জন্য যেগুলো করা হয়, শিক্ষার্থীর কোথায় ভুল ত্রুটি রয়েছে সেই তার বোঝার ফাঁকগুলো কিন্তু খুঁজে বের করার, সেটা হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, আর সাবমেটিভ অ্যাসেসমেন্ট একটা নির্দিষ্ট সময় পর, একটা কিছু সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর যে টেস্টগুলো করা হয় সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট, সাবমেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর যে অ্যাসেসমেন্টটা করা হচ্ছে সেটা হচ্ছে কি সাবমেটিভ অ্যাসেসমেন্ট। আর ক্লাস চলাকালীন বা ক্লাসের শেষে বা কিছু সময়ের পর আমরা শিক্ষার্থীদের কোথায় বোঝার ফাঁক রয়েছে, কোথায় তাদের খামতি রয়েছে, সেগুলো দেখার জন্য যে টেস্টটা করে থাকে সেটা হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবারে বলছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি উপকরণ নয় কোনটি। দেখো কুইজ ও খেলা, অবশ্যই কিন্তু আমরা একটা যদি পার্ট শেষ করে তার মধ্যে আমরা কিন্তু কুইজ করতে পারি, খেলা করতে পারি, তাহলে এটা হচ্ছে অবশ্যই ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটা উদাহরণ হতে পারে। দেখো অ্যাসাইনমেন্ট, অবশ্যই কোনো একটা বিষয় সমাপ্ত হয়ে যাওয়ার পর বা কোনো একটা বিষয় নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারি, এটা হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে। আর দেখো মৌখিক, দেখো কোনো একটা বিষয় পড়ানোর পর আমরা তাকে সে কতটা শিখতে পারবে সেই বিষয়টা, সেটা আমরা মৌখিক বিভিন্ন প্রশ্ন ধরতে পারি। আর একটা দেখো টার্ম টেস্ট বলছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর 3 মাস বা 6 মাস অন্তর পরে কিন্তু একটা টেস্ট নেওয়া হয়, সেটা হচ্ছে টার্ম টেস্ট। ওকে, তাহলে সেটা হচ্ছে কি সাবমেটিভ অ্যাসেসমেন্টের উদাহরণ হয়ে গেল। তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্টের উপকরণ নয় কোনটি, টার্ম টেস্ট। চলো নেক্সট বলছে ভাইগটস্কির তত্ত্বে উন্নয়নের কোন দিকটি উপেক্ষিত হয়। ভাইগটস্কির তত্ত্বে কোন দিকটি উপেক্ষিত, অর্থাৎ যে দিকটি গুরুত্ব দেওয়া হয় না। দেখো ভাইগটস্কির আমরা জানি সামাজিক অবশ্যই থাকে, সাংস্কৃতিক থাকে, জৈবিক থাকে, কিন্তু ভাইগটস্কির তত্ত্বে তার যে ভাষাগত দিকটাকে কিন্তু উপেক্ষিত করা হয়। ওকে, চলো নেক্সট বলেছে কোন গুণটি একজন শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে বেশি সহায়তা দান করবে। কোন গুণটি শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে বেশি সহায়তা দান করবে। দেখো সময়ানুবর্তিতা দয়াকর হবে এটা, ও শৃঙ্খলা পরায়ণতা। একজন শিক্ষক বা শিক্ষিকা যদি সময়ানুবর্তিতা হয়, শৃঙ্খলা পরায়ণতা হয়, তাহলে সে বেশি সাফল্য লাভ করবে। পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও প্রাণোজ্জ্বল বিশ্লেষণ ক্ষমতা। দেখো এইটা একটা গুরুত্বপূর্ণ দিক অবশ্যই কিন্তু। তারপরে বলছে ছাত্রদের প্রতি স্নেহপূর্ণ আচরণ ও তাদের কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান। অবশ্যই স্নেহপূর্ণ আচরণ তো করতেই হবে, পুরস্কার দিলেও তাদের মধ্যে একটা আকর্ষণ বাড়ে। পরীক্ষার জন্য উপযোগী সম্ভাব্য প্রশ্ন সাজেশন নির্বাচনের ক্ষমতা। দেখো কেবলমাত্র যে পরীক্ষার জন্য প্রশ্ন এবং সাজেশন নির্বাচন করে দিলাম তাহলে যে আমি একটা খুব বেশি সাফল্য পেয়ে গেলাম, সেটা কিন্তু একটা বড় বিষয়
নয়, তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দিতে পারি। আর সমানুবর্তিতা অর্থাৎ নির্দিষ্ট সময় ক্লাসরুমে গেলাম, খুব সুন্দরভাবে শৃঙ্খলা আমরা তৈরি করেছি, সেটা কিন্তু খুব বেশি সাফল্য লাভ দেয় না। অবশ্যই দেখো প্রত্যেকটা কিন্তু সঠিক, কিন্তু সব থেকে আমাদের বেস্ট যে অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে নিতে হবে। বিশেষ করে প্যাডাগজির উত্তরগুলো কিন্তু খুব ভুল হয় না, পরস্পর কিন্তু একে অপরের মনে হয় যে এটা হবে বা মনে হয় ওটা হবে, কোনোটা হয়তো 70%, কোনোটা 90%, কোনোটা হচ্ছে 20%, এইরকমভাবে হয়। কিন্তু দেখো ছাত্রদের প্রতি স্নেহপূর্ণ আচরণ কিন্তু করতে হবে অবশ্যই, পুরস্কার প্রদানও করা যেতে পারে, তাহলে এটাও কিন্তু সঠিক, কিন্তু এটাকে আমরা ধরবো না। দেখো অবশ্যই একটা শিক্ষক বা শিক্ষিকাকে যখন সাফল্য লাভের জন্য বা বেশি সাফল্য লাভ পাবে, সেটা কিন্তু যে পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে একটা তার সুস্পষ্ট ধারণা দিতে হবে এবং প্রাণোজ্জ্বল বিশ্লেষণ ক্ষমতা, অর্থাৎ এমনভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্লেষণ করতে হবে যেন তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা এবং তারা সঙ্গে সঙ্গে সে বিষয়টাকে ক্যাচ করতে পারে। তাহলে আমার মনে হচ্ছে যে সঠিক উত্তর যেটা অ্যাপ্রোপ্রিয়েট সব থেকে 100% হতে পারে, সেটা হচ্ছে কি বিটটা। ওকে, চলো নেক্সট। 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শব্দের অক্ষরগুলির ক্রম মনে রাখতে অসুবিধা এবং ঘন ঘন ভিজুয়াল মেমোরি হারানোর সাথে সম্পর্কিত। দেখো শব্দের অক্ষরগুলির ক্রম মনে রাখতে অসুবিধা এবং ঘন ঘন ভিজুয়াল মেমোরি হারানোর সাথে সম্পর্কিত, অর্থাৎ কোনো শিক্ষার্থী কোনো বিষয় পড়ছে, সেটা মনে রাখতে পারছে না, কোন অক্ষরটা পড়লো, কোন অক্ষরের পর কোন অক্ষরটা পড়তে হয়, সে সেটা ঠিকঠাক পড়তে পারছে না এবং ঘন ঘন তার ভিজুয়াল মেমোরি হারাচ্ছে, অর্থাৎ সে একটা পড়ছে সঙ্গে সঙ্গে আবার সে কি পড়লো সেটা ঠিক সে ঠাওয়ার করতে পারছে না। এটাই হচ্ছে যখন তার মধ্যে সে অক্ষরগুলোর ক্রম চিনতে পারছে না, কোনটার পরে কোনটা হবে, পড়তে পারছে না ঠিকঠাক, সেটা যখন হয় সেটা তখন হয় কি ডিসক্যালকুলিয়া। ওকে, ডিসক্যালকুলিয়া। আর ডিসক্যালকুলিয়া বলছি, মাফ করবে, ডিসলেক্সিয়া। আর ডিসক্যালকুলিয়াটা কি দেখো, ডিসক্যালকুলিয়াটা অবশ্যই করে কিন্তু ডিসক্যালকুলিয়াটা কি হচ্ছে, যখন গণনার ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করতে যখন তার সমস্যা হয় তখন সেটা হচ্ছে কি ডিসক্যালকুলিয়া। আর ডিসগ্রাফিয়া যখন লেখার ক্ষেত্রে সমস্যা হয়। তারপরে দেখো ডিসপ্রাক্সিয়া যখন হচ্ছে কি আমাদের মোটর দক্ষতার যখন সমস্যা হয়ে থাকে তখন হচ্ছে ডিসপ্রাক্সিয়া। এবারে আমরা দেখো একটু আমরা দেখে নেবো, পরে সবগুলো একটু ডিটেলসে দেখে নেবো। দেখো খুব সুন্দরভাবে আমি তোমাদের জন্য প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এই যে পরপর যে চারটে যে প্রবলেম, এই প্রবলেমগুলো ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, এই যে যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালোভাবে মাথায় রাখতে হবে। তাই আমি ডিটেলসে একটু আলোচনা করে নেব এবং তোমরা যারা চ্যানেল এখনো নতুন সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও চটপট করে। বন্ধুদের মধ্যে শেয়ার একটু করে দাও, তাতে যাতে তারাও একটু দেখতে পারে, তারাও একটু বিষয়গুলো একটু আত্মস্থ করতে পারে। দেখো বলেছে ডিসলেক্সিয়া কি, দেখো ধ্বনি, অক্ষর এবং শব্দের মধ্যে সম্পর্ক বুঝতে অসুবিধা হলে প্রাথমিক পড়ার সমস্যা দেখা দেয়। তাহলে একটু আমরা দেখছিলাম যে তারা শব্দের ক্রমগুলো ঠিকঠাক বুঝতে পারছে না, তাহলে ধ্বনি, অক্ষর, শব্দের মধ্যে সম্পর্ক বুঝতে অসুবিধা হলে পড়ার সমস্যা দেখা দেয়। শব্দ, বাক্যাংশ এবং অনুচ্ছেদের উপলব্ধি করতে অক্ষমতা থাকলে বোঝার সমস্যা দেখা দেয়। এছাড়া অক্ষর এবং শব্দ শনাক্তকরণ, শব্দ ধারণা বোঝা, পড়ার গতি, সাবলীলতা, সাধারণ শব্দভাণ্ডার দক্ষতার সমস্যা রয়েছে। তাহলে দেখো ডিসলেক্সিয়া কি কি কারণ হচ্ছে, কোনো বাক্য সে বুঝতে পারছে না, শব্দ বুঝতে পারছে না, তার কোনো বিষয় অর্থের কোনো অনুচ্ছেদের অর্থ উপলব্ধি করতে পারছে না, অক্ষর শনাক্ত করতে পারছে না, তার অর্থের ক্রমগুলো বুঝতে পারছে না, এক্ষেত্রে কিন্তু ডিসলেক্সিয়া আমরা বলতে পারি। তারপরে দেখো ডিসক্যালকুলিয়া হলো একটি জীবনব্যাপী শেখার অক্ষমতা, গণিতের ধারণাগুলি উপলব্ধি করার এবং সমাধান করার ক্ষমতাকে প্রভাবিত করে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে ডিসক্যালকুলিয়ার সংখ্যা গণনা চিন্তা শেখার উপর প্রভাব ফেলতে পারে। এটি শিশুর বয়স বাড়ার সাথে সাথে তার মৌলিক গণিতিক সমস্যাগুলি সমাধান করতে বা গুণের টেবিলের মতো জিনিসগুলি মুখস্থ করতে সমস্যা হতে পারে। তাহলে দেখো যখন গণনার ক্ষেত্রে যখন কোনো সমস্যা দেখা দেবে তখন সেটা হচ্ছে কি ডিসক্যালকুলিয়া, মনে রাখতে হবে। তারপর দেখো ডিসগ্রাফিয়া, বলেছিলাম যে লেখার ক্ষেত্রে, দেখো লেখার ক্ষেত্রে শেখার অক্ষমতার সাথে লেখার শারীরিক কাজ বা তথ্য বোঝা, সংশ্লেষণ করার মানসিক কার্যকলাপ জড়িত থাকে। ডিসগ্রাফিয়া হলো একটি লেখার অক্ষমতা যেখানে লোকেদের অক্ষর তৈরি করা এবং একটি নির্দিষ্ট স্থানের মধ্যে লিখতে অসুবিধা হয়। তাহলে লেখার ক্ষেত্রে যখন সমস্যা, যে কোনো লেখার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে তখন সেটা কিন্তু আমাদের ধরে নিতে হবে যে ডিসগ্রাফিয়া। ওকে, চলো পরেরটা কি বলেছে দেখো,
বলছে ডিসপ্রাক্সিয়া। দেখো ডিসপ্রাক্সিয়া একটি ব্যাধি যা মোটর দক্ষতা বিকাশকে প্রভাবিত করে। মোটর দক্ষতা, আমাদের যে সূক্ষ্ম মোটর দক্ষতা বা স্থূল মোটর যে দক্ষতা রয়েছে সেগুলোকে কিন্তু প্রভাবিত করে থাকে। দেখো ডিসপ্রাক্সিয়ার আক্রান্ত ব্যক্তিদের সূক্ষ্ম মোটর কাজগুলি পরিকল্পনা করতে, সম্পাদন করতে সমস্যা হয়, যা বিদায় নেওয়া থেকে করে পোশাক পরা পর্যন্ত, সরি এখানে একটু বুঝতে পারছি না, বিদায় নেওয়া অর্থাৎ তার প্রথম সমস্ত কিছু থেকে, সে জন্ম থেকে শুরু করে তার পোশাক পরা বা যাবতীয় যা কাজ কিন্তু আমরা এই যে মোটর দক্ষতার মধ্যে দিয়ে করে থাকি, লেখাজোকা থেকে শুরু করে। এবার ডিসপ্রাক্সিয়া একটি সাধারণ জীবনের ব্যাধি যার কোনো নিরাময় নেই, তবে একজন ব্যক্তির কাজ করার এবং স্বাধীন হওয়ার ক্ষমতা উন্নত করতে সাহায্য করার জন্য বিকল্পগুলি উপলব্ধ। এবার ডিসপ্রাক্সিয়া একটি শেখার অক্ষমতা নয়, তবে এটি সাধারণত অন্যান্য শেখার অক্ষমতার সাথে সহাবস্থান করে, যা শেখার অক্ষমতাকে প্রভাবিত করতে পারে। ওকে, তাহলে দেখো যখন মোটর দক্ষতার বিকাশকে যখন প্রভাবিত করবে সেটা তখন হয়ে যাবে কি ডিসপ্রাক্সিয়া। তারপরে দেখো অ্যাপাসিয়া, অ্যাপাসিয়া বা ডিসফ্যাসিয়া। ডিসফ্যাসিয়া কি দেখো ভাষা এবং যোগাযোগ শেখার অক্ষমতার মধ্যে কথ্য ভাষা বোঝা বা তৈরি করার ক্ষমতা জড়িত। ভাষাভিত্তিক শেখার ব্যাধির লক্ষণগুলির মধ্যে মৌলিক ভাষার দক্ষতার সাথে সমস্যা জড়িত, যেমন একটি গল্প পুনরায় বলার ক্ষমতা, কথা বলার সাবলীলতা, সেই সাথে শব্দের অর্থ বোঝার ক্ষমতা, বক্তৃতার অংশ দিক নির্দেশ করে ইত্যাদি। দেখো তাহলে কি হচ্ছে অ্যাপাসিয়াটা কি? অ্যাপাসিয়া হচ্ছে ভাষা এবং যোগাযোগ শেখার অক্ষমতার মধ্যে কথ্য ভাষা বা ভাষাভিত্তিক যখন শেখার ব্যাধিগুলির লক্ষণ বা তার যে ভাষা বলার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, জড়িয়ে যাচ্ছে, সেই রকম কিছু বিষয় হলে তখন সেটা হচ্ছে কি অ্যাপাসিয়া। দেখো অ্যাপাসিয়া আর আমাদের যে ডিসলেক্সিয়া, আমরা এই দুটোকে খুবই গুলিয়ে ফেলি। ওকে, অ্যাপাসিয়াটা মনে রাখতে হবে যে ভাষার ব্যবহারের ক্ষেত্রে যখন কোনো সমস্যা হবে তখন সেটা হচ্ছে কি অ্যাপাসিয়া। কোনো একটি গল্প পুনরায় বলার ক্ষমতা যদি তার সমস্যা হয়, কথা বলা যদি সাবলীলতা, সে যদি হচ্ছে কি একটু তৈলে তৈলে কথা বলে তখন সেটা কি হয়ে যাবে অ্যাপাসিয়া। ওকে, চলো তারপর দেখো শ্রবণ। দেখো আরো কিছু রয়েছে, দেখো শ্রবণ প্রক্রিয়ার ব্যাধি। এটি মস্তিষ্ক যেভাবে একজন ব্যক্তির গ্রহণ বা শব্দগুলিকে প্রক্রিয়া করে তার সাথে একটি সমস্যা, এই শ্রবণ প্রতিবন্ধের কারণে হয় না, এটি ব্যাধিতে সমস্যা হতে পারে। দেখো পড়তে শেখা, ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে শব্দ আলাদা করা, কথ্য নির্দেশের অনুসরণ করা, একই ধরনের শব্দের মধ্যে পার্থক্য বলা, তারা যা শুনেছে তা মনে রাখে। শ্রবণ প্রক্রিয়াকরণ ব্যাধি একটা দিয়েছি এখানে তোমাদের। তারপরে দেখো ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার বলতে কি, দেখো ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার হলো এমন একটা ব্যাধি যা মানুষের একই রকম অক্ষর, সংখ্যা, বস্তু, রং, আকৃতি ও প্যাটার্নের মধ্যে পার্থক্য খুঁজতে সমস্যা। দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে যে ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার হচ্ছে একটি একই রকম অক্ষর, সংখ্যা, রং, আকৃতি এবং প্যাটার্নের মধ্যে কিন্তু যে পার্থক্য, সেই পার্থক্যটা দেখতে কিন্তু সমস্যা হয়ে থাকে। ওকে, তারপরে দেখো অমৌখিক শিক্ষার অক্ষমতা। একটি ব্যাধি সাধারণত উচ্চতর মৌখিক দক্ষতা ও দুর্বল মোটর, চাক্ষু, স্থানিক এবং সামাজিক দক্ষতার উপর উল্লেখযোগ্য পার্থক্য দ্বারা চিহ্নিত করা। এটা খুব বেশি একটু ইম্পর্টেন্ট নয়। তারপরটা দেখে নেবো আমরা কি আছে। এবার দেখো আরেকটা রয়েছে ADHD, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ওকে, তাহলে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ADHD, এটা হচ্ছে শেখার অক্ষমতা হিসেবে বিবেচিত হয় না, মনোযোগের যে ঘাটতি। ওকে, এই একটি ব্যাধি যার মধ্যে রয়েছে মনোযোগ দেওয়া বা মনোযোগ দিতে অসুবিধা হচ্ছে বা আচরণ নিয়ন্ত্রণে অসুবিধা হচ্ছে এবং হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে, এইটা হচ্ছে কি ADHD। এটা কিন্তু একটা শেখার অক্ষমতা হিসেবে বিবেচিত হয় না, এটা হচ্ছে কি ব্যাধি যার মনোযোগ দিতে সমস্যা হচ্ছে বা মনোযোগ দিতে অসুবিধা হচ্ছে বা আচরণ নিয়ন্ত্রণ করতে পারছে না, যার মধ্যে একটা হাইপার অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি ADHD। ওকে, তারপরে দেখো অটিজম। অটিজমটা কি, নির্দিষ্ট একাডেমিক দক্ষতা আয়ত্ত করতে অসুবিধা অটিজম। অ্যাসপারজার সিনড্রোমের মতো ব্যাপক বিকাশজনিত ব্যাধি থেকে উদ্ভূত হতে পারে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আক্রান্ত শিশুদের যোগাযোগ করতে, শারীরিক ভাষা পড়তে, মৌলিক দক্ষতা শিখতে, বন্ধু তৈরি করতে এবং চোখের যোগাযোগের সমস্যা হতে
পারে। অটিজমটা একটু তোমাদের জেনে রাখা দরকার আছে, তাই এখানে দিয়েছি। অটিজমটা কি হচ্ছে, এটি একাডেমিক দক্ষতা আয়ত্ত করতে অসুবিধা হচ্ছে বা আসপারজাম সিনড্রোমের মতো একটা ব্যাপক বিকাশজনিত ব্যাধি এর মধ্যে উদ্বুদ্ধ হতে পারে। এটা হচ্ছে অটিজম স্পেকট্রাম। ওকে, চলো নেক্সট। বেশ, দেখো এবার 16 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি। দেখো বলছি নিচের কোনটি সামাজিকীকরণ প্রাথমিক সামাজিকীকরণ সংস্থা? তাহলে নিচের কোনটি সামাজিকীকরণের প্রাথমিক সামাজিকীকরণ সংস্থা? প্রাথমিক সামাজিকীকরণ সংস্থা কোনটি? দেখো মিডিয়া, পরিবার, স্কুল না সরকার? একদম প্রাথমিক সামাজিকীকরণ যে সংস্থা সেটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ অথচ সোজা একটা প্রশ্ন। দেখো একদম পরিবার হচ্ছে কি আমাদের প্রাথমিক সামাজিকীকরণের মানে আমাদের সামাজিকীকরণের প্রাথমিক একটা সামাজিকীকরণ সংস্থা। বলছি 17 নম্বরে নিউ এডুকেশন পলিসি নতুন শিক্ষানীতির মূল উদ্দেশ্য কি? দেখো নতুন শিক্ষানীতির মূল উদ্দেশ্য কি? প্রত্যেকের জন্য শিক্ষা লাভের সমান সুযোগ তৈরি করা, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো, শিক্ষার সঙ্গে কর্মলাভের সুযোগ স্থাপন, শিক্ষার সঙ্গে ডিগ্রি লাভ করা। দেখো নিউ এডুকেশন যে পলিসি, সেই পলিসিতে কিন্তু বলা হয়েছে যে পুরো যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার কিন্তু উন্নত ঘটাতে হবে। ডিগ্রি লাভটা তো কোনোভাবে এখানে হবেই না। এই টোটাল যে শিক্ষা রয়েছে সেই পুরো শিক্ষা ব্যবস্থার সমস্ত শিক্ষা ব্যবস্থার কিন্তু উন্নতি লাভ করতে হবে। ওকে, তাহলে সমস্ত শিক্ষার উন্নতি ঘটানো মানে তাহলে প্রত্যেক শিক্ষার সমস্ত অবশ্যই আসবে, শিক্ষায় কর্মলাভের সুযোগ স্থাপন অবশ্যই কিন্তু হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? দেখো পুরো শিক্ষা ব্যবস্থার কি উন্নতি ঘটানো। 18 নম্বর প্রশ্ন কি বলেছে? শিক্ষা কিসের উপর নির্ভর করে? শিক্ষা কিসের উপর নির্ভর করে? শিক্ষণ প্রক্রিয়ার উপর, শিক্ষার্থীর শারীরিক সুস্থতার উপর, শিক্ষার্থীর বংশ পরিচিতির উপর, দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। শিক্ষা নির্ভর করে অবশ্যই করে কি শিক্ষণ প্রক্রিয়ার উপর। শিক্ষণ প্রক্রিয়ার উপর কিন্তু শিক্ষা নির্ভর করে, অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়াটা কেমন হচ্ছে বা কেমন হবে সেই তার উপর ডিপেন্ড করে কিন্তু শিক্ষাটা কি হয় কতটা সেটা কিন্তু আমরা একটা বুঝতে পারি। ওকে, তাহলে শিক্ষণ প্রক্রিয়া যদি ভালো না হয় কিন্তু শিক্ষা ভালো হবে না, অর্থাৎ শিক্ষা কিন্তু সম্পূর্ণ শিক্ষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে? ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড প্রতিষ্ঠিত হয় কবে? দেখো 1972 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে, 1982 খ্রিস্টাব্দে। দেখো ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। নেক্সট পরেরটা 20 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো নিম্নলিখিত পরিস্থিতির মধ্যে কোনটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ? দেখো শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ, এই প্রশ্নটা আবারও রিপিট হয়ে গেছে। অবশ্যই দেখো একটি ক্লাস যেখানে শিক্ষক নির্দেশ দেন, ছাত্ররা নোট মুখস্থ করতে বলা হয়। নোট কেবলমাত্র মুখস্থ করলে কিন্তু হবেই না, আগে বলেছি। একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তক একমাত্র সম্পদ শিক্ষক উল্লেখ করেন, এটাও নয়। পাঠ্যপুস্তক কেবলমাত্র থাকবে যেটা শিক্ষক উল্লেখ করে দেবেন এবং সেই পাঠ্যপুস্তক দেখে দেখে যা খুশি আছে শুধু আওড়ে গেল, গাদা গাদা পড়ে গেল, সেটা কিন্তু শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ। শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষটা কি? যেখানে হচ্ছে শিশুকে গুরুত্ব দেওয়া হবে, শিশুর মানসিক, দৈহিক এবং সমস্ত দিকে তার চাহিদা, তার অন্তর্নিহিত বিকাশের জন্য যা কিছু করা দরকার সেই শ্রেণীকক্ষের মধ্যে কিন্তু করতে হবে বা সেই শ্রেণীকক্ষের মধ্যে থাকবে, সেটা হচ্ছে কি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ। তাহলে শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ শিশুদেরকে প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ পিয়ার লার্নিং করতে হবে, ছাত্রদের দলবদ্ধভাবে বসাতে হবে, তাদের গ্রুপ অ্যাক্টিভিটি করাতে হবে, তাদের সেই গ্রুপে শুধু শিক্ষক কেবলমাত্র থাকবে কি তাদেরকে সহযোগিতা করার জন্য পরামর্শদাতা হিসেবে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেলে কি সিটটা। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। ডিটেলসে আলোচনা করলাম সমস্ত কিছু এবং যে ডিসঅর্ডারগুলো ভালোভাবে ডিসকাস করে দিলাম সম্পূর্ণরূপে। আশা করছি আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে প্রত্যেকে একটু লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।